এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রিপন হায়দার নিজেকে সর্বোচ্চটা দিয়ে শক্ত করে রাখছে। গাড়িতে শুধু ড্রাইভার, রিপন হায়দার আর ওই অদ্ভুত মানবটা আছে। বাকি দুজন লোক যে ছিল কন্ট্রাক্টর ও হেল্পার, তাদের কাউকে দেখা যাচ্ছে না। যখন ঘুমিয়েছিল তখনই তারা নেমে গেছে, হয়তো তাদের বাড়ি চলে গেছে। রাত একদম শেষের দিকে, প্রায় 3টে বাজে। ঘুরে ফিরে রিপন হায়দার যতবার তার দিকে তাকাচ্ছে, চোখ দুটো স্থির অনড় হয়ে তাকিয়ে আছে। মৃত লাশের চোখ দেখলে যেমন ভেতরে গা ছমছম করে ওঠে, তেমনটাই অনুভব হচ্ছে। ভয়কে কোনোভাবেই জয় করা যাচ্ছে না, গা থেকে ঘাম ছড়ছে। ভয়ের সময় দোয়া ইউনুস পড়ে ভয় ও বিপদ কেটে যায়, কিন্তু রিপন হায়দার সূরা ফাতিহা আর ইখলাস ছাড়া আর কোনো সূরাই পারে না। তবুও তার উচিত এখন ওগুলোই পাঠ করা, কিন্তু সেটা এই সময় তার মাথায় আসছে না। ঘাড় ঘুরিয়ে পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছতে মুছতে হঠাৎ গাড়ি থেমে গেল। এমনভাবে গাড়ি ব্রেক করা হলো যে নিজের ব্যাক কন্ট্রোল করতে না পেরে সামনের দিকে ঝুঁকে কপালের সাথে সামনের সিটে বাড়ি খেল। কপালে হাত দিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, এভাবে গাড়ি থামালেন কেন? রিপন হায়দার কিছু বলবে, তখন খেয়াল হলো তার পাশের সিটে এতক্ষণ যে ছিল সে নেই। হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গেল মাথায় ধরছে না। এটা ভেবেই ভয় পাচ্ছে আরও। আজকের ঘটনাটা তার কাছে পুরোপুরি হরর স্টোরি মনে হচ্ছে। বাস স্টপে গাড়ি থামার সাথে সাথে কয়েকজন পুলিশ এসে ঘেরাও করল। রিপন হায়দার তাদের দেখে দাঁড়িয়ে গেল। এরা এতক্ষণ রিপন হায়দারের জন্য এখানে অপেক্ষা করছিল না, বরং জামালপুর থেকে প্রায় 10-12 জন পুলিশ এই গাড়িকে কৌশলে ফলো করে এসেছে এখানে। তীব্রর অর্ডার ছিল যেন রিপন হায়দার সুস্থভাবে তার সামনে উপস্থিত হয়। যদি কিলার কোনোভাবে জেনে থাকে তীব্রর এক্সাক্ট প্ল্যানটা কি, তাহলে সে অ্যাটাক করার আগে যেন তীব্র তাকে ধরতে পারে। সেজন্য এত কিছু। কিলার হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল পরিস্থিতি, তাই প্রকাশ্য রূপ না দেখিয়ে হাওয়া হয়ে গেছে। পুরো গার্ড দিয়ে রিপন হায়দারকে মালিবাগে নেওয়া হলো। সেখানে তার খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হলো। বিশ্রাম শেষে এসপির অফিসে পা রাখল। তীব্রর কাছে যেতে না যেতে তীব্র জিজ্ঞাসাবাদ শুরু করল, কিন্তু রিপন হায়দারের থেকে তেমন কোনো কিছুই জানা যাচ্ছে না। আদৌ সত্যি বলছে কি মিথ্যে সেটাও বোঝা যাচ্ছে না। তোরাক থানা থেকে দেয়া ইনফরমেশন অনুযায়ী জানা যায় এএসআই অন্তর সাথে তার গভীর ভালো সম্পর্ক ছিল, কিন্তু রিপন হায়দারের বয়ানে জানা যাচ্ছে এমনটা অন্ত নামে কোনো এসআই তো দূরে থাক, কোনো মানুষের সাথে পরিচয় হয়েছে কিনা তিনি মনে করতে পারছে না। তীব্র প্রুফ দেখানোর পর স্বীকার করলেও জানায় অন্তুকে তেমন ভালোভাবে চিনতে না, জানত না। স্বাভাবিকভাবে অন্যান্য অফিসারের সাথে যেরকম সম্পর্ক ছিল সেরকম তার সাথেও ছিল। এমনকি অন্তু মারা গেছে সেটাও সে জানে না। অথচ টিভিতে খবরের হেডলাইনে নিউজ পেপারে অন্তুর মৃত্যুর খবর ছাপা হয়েছে। ওসি রিপন হায়দার নিজেই কেস খেয়ে গেল মিথ্যে বলে। তীব্র সবটা বুঝেও না বোঝার ভান করল। আপনি জামালপুর থেকে আসার সময় গাড়িতে বা রাস্তায় কোনো আজব জাতীয় ঘটনা ঘটেছে আপনার সাথে? কথাটা শুনে একটু চমকে গেল রিপন হায়দার। রাতের সেই লোমহর্ষক দৃশ্যের কথা মনে পড়ে গেল। নিমিষেই গা থেকে ঘাম ছুটে গেল। অফিসার, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। জি মানে স্যার, একটা ভূতের ঘটনা ঘটেছে। যেহেতু আমি ওখানে ছিলাম না, তাই কথা না পেঁচিয়ে খুলে বলুন পুরোটা। স্যার, আমি বাসে ওঠার কিছুক্ষণ পর পরেই ঘুমিয়ে যাই, তবে মাঝে মাঝে গাড়ির ঝাঁকুনিতে ঘুম ভেঙে একটু নড়েচড়ে বসতাম। বাস ভর্তি মানুষ ছিল, কিন্তু স্যার কালিয়াকৈয়ের পর একটু ঘুম ভাঙতেই দেখি একটাও যাত্রী নেই বাসে, শুধু আমি একাই যাত্রী ছিলাম। সেটা তো গেল, তারপর আশুলিয়া পেরুতেই আবার জেগে উঠলাম। সামনে তাকিয়ে দেখি হেল্পার কন্ট্রাক্টর কেউ নেই, শুধু আমি আর ড্রাইভার। তৎক্ষণাৎ খেয়াল হলো আমার পাশের সিটের সারির সিটে কেউ একজন বসে আছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা মানুষের মতোই দেহ, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর। গাড়ির ভেতর লাল আলোতে তার নীল চোখগুলো জ্বলজ্বল করছিল। চেহারা দেখা যাচ্ছিল না। মাস্ক পরা, লম্বা হুডি পরা, মাথা থেকে পা অবধি তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো ছাড়া।
এইটুকু বলতে বলতে রিপন হায়দারের গলা শুকিয়ে যায়। তীব্র সামনে থাকা পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি ঢক ঢক করে খেয়ে নেয়। তীব্র শান্ত স্বরে বলল, তারপর বলুন। স্যার, তারপর একটু পরপর তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রচুর ভয় পাচ্ছিলাম। নড়ে চড়ে বসবো বা চিৎকার করব নাকি তার সাথে কথাই বলবো, কোনো কিছুই মাথায় আসছিল না। আমি না পারছিলাম তার চোখ থেকে নিজের চোখ সরাতে, না পারছিলাম তাকিয়ে থাকতে। তারপর গাড়িটা গা ঝাঁকি দিয়ে থেমে গেল। আমার ঘোরটাও কেটে গেল। ড্রাইভার বলল ঢাকা এসে গেছি। ড্রাইভারের কথা শেষ হতেই পাশে তাকিয়ে দেখি সে মানুষ নাকি জিন ছিল, সে আর পাশে নেই। তীব্র পেপার ওয়েট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে কিছু একটা ভাবনায় পড়ে গেল। আপনি এখন আসতে পারেন, আমার সব উত্তর পেয়ে গেছি। দেওয়ানগঞ্জ ফিরে যেতে পারেন। ওকে স্যার, উঠি তাহলে। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন হায়দার রুমাল দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে বেরিয়ে গেল। তীব্র গভীর ভাবনাতেই আছে। কিছুক্ষণ পর টিভির নিউজের দিকে চোখ গেল, যেখানে সাংবাদিকরা বলাবলি করছে কিলারকে ধরার জন্য কাকে কাকে দায়িত্ব দিয়েছে। এমনকি বারবার তীব্রর নাম উচ্চারিত হচ্ছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য যে ওসি রিপন হায়দারকে ডাকা হয়েছিল সেটাও মিডিয়ার কাছে চলে গেছে। নিউজ দেখে তীব্রের মেজাজ খারাপ হয়ে যায়। মাথায় পুরো রক্ত উঠে যাওয়ার উপক্রম। যেখানে ব্যাপারটা পুরো টিমের মাঝে সিক্রেট রাখার করার নির্দেশ দিয়েছে তীব্র, সেখানে টিম ছেড়ে পুরো মিডিয়ার কাছে নিউজ চলে গেছে। এখন পুরো দেশবাসী জেনে যাবে, এর মধ্যে থাকা কিলারও জেনে যাবে। টিভির সমস্ত অফিসারদেরকে ডেকে পাঠানো হয়। তারা আসার আগেই কেবিনের ক্লাসে কর্নারে একজন অফিসার। তীব্র পারমিশনে সে ভেতরে প্রবেশ করবে। তখন তীব্র বাইরের দিকে খেয়াল করে ৩-৪ দল সাংবাদিক ভিড় করে দাঁড়িয়ে আছে। বোঝার আর বাকি রইল না কিছু। মাথা সেই লেভেলের গরম হয়ে গেল। স্যার, সাংবাদিকরা কোনোভাবেই ভাত মানছে না। ভিতরে আসতে দিতে চাইনি আমরা, কিন্তু তারা মনমতলবী নিউজ বানিয়ে যাচ্ছে। ডিআইজি স্যার তাদের ভেতরে ঢোকার পারমিশন দেয়, আর ভিতরে এসেই তারা আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য ফোর্স করছে। স্যার, কি করবো এখন? কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করছি। তীব্র উঠে গিয়ে বাইরে গেল। সাংবাদিকরা ভিড় করতেই তীব্র বলে উঠল, আপনার ভবনের বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। লিফটে উঠে সোজা উপরের ফ্লোরে চলে গেল। স্যার, আসবো? তীব্র মোশাররফ রহমান স্যারের কেবিনে দরজায় নক করতেই মোশাররফ রহমান সাদরে তীব্রকে ভেতরে প্রবেশ করতে বললেন। তীব্র ভেতরে ঢুকে চেয়ার টেনে বসে পড়ল। রাগান্বিত লাগছে কেন তোমায়? এনি প্রবলেম? মিডিয়া লোকদেরকে আপনি ভেতরে ঢোকার পারমিশন দিয়েছেন? না দিয়ে কোথায় যাব বলো? ভেতরে ঢুকতে না দিয়েই ওরা যা তা নিউজ বানিয়ে দিচ্ছে। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, স্যার, আপনাকে ডিআইজি বানিয়েছে কে? রঙিন মিডিয়ায় সামান্য চাল ধরতে পারলেন না? সিন ক্রিয়েট করা, উল্টাপাল্টা নিউজ ক্রিয়েট করে মানুষের মস্তিষ্কেও গোলানোই ওদের কাজ। আচ্ছা, বাদ দিলাম, ভুল মানুষেরই হয়। এখন বলুন তো স্যার, আমাকে যে কাজটা আপনারা সিনিয়ররা দিয়েছেন সেটা কি শো অফ করার জন্য নাকি কাজের কাজ করার জন্য? অবশ্যই কাজের কাজ করার জন্য। তীব্র লম্বা গরম নিঃশ্বাস ছেড়ে অনেকটা চোখ গরম করে তাকিয়ে বলল, দেন আমাকে এটা বলেন স্যার, এই সিরিয়াল কিলারকে ধরার সিক্রেট অপারেশনটার মূল দায়িত্বে যে আছে এটা মিডিয়া কি করে জানলো? এই নিউজ তো এসবির বাইরে যাওয়ার কথাই ছিল না স্যার। এমনকি আমার টিমে যাদের সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে 8-10 জন আমার প্ল্যানের 50% অংশ জানে। আর কি আজব, এই 50% মিডিয়া জানে। কার কাঁধে বন্দুক রেখে কার বুকে কয়টা গুলি চালাতে পারি সব কিছু মিডিয়া বলে দেবে, আর সেটাই আমরা করব। যেটা আমি ভাবিনি সেটাও মিডিয়ার কাছে পৌঁছে গেছে। দেখো তীব্র, তোমার রাগ করা স্বাভাবিক, কিন্তু এটা মাথায় রেখো, যাদের নিয়ে তুমি দল গঠন করেছো তাদের মাঝে তুমি বয়সে অনেক ছোট হতে পারো, কিন্তু তোমার পজিশন সবার সিনিয়র। তুমি খুব ভালো করে জানো তোমার জায়গাটা আমাদের মাঝে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সিনিয়ররা তোমায় ছেলের মতো দেখি, সো তোমার কোনো ডিসিশন নিয়ে আমরা দ্বিমত করব না। দলের কেউ ভুল করলে তুমি তাদের যোগ্য শাসন ও শাস্তি দিতে পারো। কোনো প্রয়োজন নাই স্যার, আমি জানি প্রবলেমটা কোথায়। আমি যেহেতু আমার সিনিয়রদের পাত্তা দিই না, সেই সূত্র অনুযায়ী আমার জুনিয়ররা আমায় পাত্তা দেয় না। তাই আপনার সিনিয়ররা প্রয়োজনে আমাদের আইজি স্যার জাবেদ পাটোয়ারিকে দিয়ে আমার জুনিয়রদের বলান যে মিডিয়ার কাছে কে এইসব কপি পেস্ট করেছে,
আর নেক্সট টাইম যেন এরকম না করে। ওয়েট, আমি ডেকে পাঠাচ্ছি বাকিদের। তীব্র মাথা চেপে বসে রইল। মোশাররফ হোসেন কয়েকজন অফিসারকে ডেকে পাঠালেন। ইরফান শেখ সহ বেশ কয়েকজন ভেতরে এলো। কথা প্রসঙ্গ উঠতেই সবাই না করে বসল। কেউ মিডিয়াকে জানায়নি, কিন্তু তীব্রের সন্দেহ হচ্ছে ইরফান শেখকে। সেজন্যই নিজে কিছু না বলে সোজা ডিআইজি স্যারের কাছে এসে গেছে। তাই কৌশলে ইরফান শেখ বাদে বাকিদের বেরিয়ে যেতে বলল। ইরফান শেখ একটু টেনশনে পড়ে গেল। তীব্র ঘাড় ঘুরিয়ে ইরফান শেখের দিকে তাকিয়ে বলল, ইরফান সাহেব। জি স্যার, বলুন। আপনি জানেন তো আমি মানুষের ভবিষ্যৎ বলতে না পারলে অতীত বলতে পারি। স্যার, আপনি এক্স্যাক্টলি কী বলতে চাইছেন? আর স্যার, মিডিয়া জেনে গেছে তো কী প্রবলেম হয়েছে? মিডিয়া জানলে তো আমাদের উপকারী। কোনোভাবে কিলারও জেনে যাবে যে তাকে ধরার জন্য আমরা পুলিশ উঠে পড়ে লেগে গেছি। এতে কিলারও ভয়ে মার্ডার করবে না, হতে পারে নিজে থেকেই সারেন্ডার করে দিবে। তীব্র নজর ফিরিয়ে মোশাররফ রহমান স্যারের দিকে তাকিয়ে ইনডিরেক্টলি ইরফান শেখকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমাদের সিক্রেট প্ল্যানিং মিডিয়া জেনে গেছে, তাতে আমার কোনো সমস্যা নেই। মিডিয়া যেটা পাবলিকের সামনে প্রেজেন্ট করছে সেটাতেও আমার কোনো প্রবলেম নেই। সেসব পাবলিকের মাঝখান থেকে কিলারও জেনে যাচ্ছে সব, তাতেও আমার সমস্যা নেই। কিন্তু স্যার, প্রবলেমটা হলো মিডিয়া যে বারবার আমার নাম মেনশন করছে, তাতে কিলার যদি নেক্সট টার্গেট আমাকে মারার জন্য করে, তখন কে বাঁচাবে আমায়? একটা জিনিস ভেবে দেখুন, কিলার কোনো সাধারণ স্বাভাবিক মানুষদের মারছে না, পাওয়ারফুল মানুষদেরই মারছে। অবশ্যই তাদের সাথে কোনো শত্রুতা আছে। এখন আমি যদি সেখানে বাধা দিই, তাহলে আমার প্রাণটাই কি সংকটেতে নেই? স্যার, আমার কিন্তু মরার ইচ্ছে নাই, আমি মরার জন্য প্রস্তুত না। বাবা মায়ের একমাত্র ছেলে আমি। মরে গেলে আমার মায়ের কি হবে? বাবার কথা বাদই দিলাম, আমার বোন, এমনকি আমার বউটার কি হবে? অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে, আমার আত্মা মরে গিয়েও অশান্তিতে জ্বলবে, আমার বউ অন্য কারো বিছানায়। মোশাররফ রহমান ইরফান শেখকে কড়া স্বরে বলল, ইরফান সাহেব, আপনি কাজটা একদম ঠিক করেননি। একজন সিনিয়র অফিসার হয়ে এরকম বোকার মতো কাজ মানায় না। নেক্সট টাইম এরকম কোনো ভুল করলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কিন্তু স্যার, আপনারা ব্যাপারটা নেগেটিভভাবে নিচ্ছেন কেন? এটা পজিটিভ দিকগুলো ভেবে দেখুন। তীব্র ইরফান শেখকে বলল, ইরফান সাহেব, এটা কোনো লাভ অ্যাফেয়ার না যে আপনি পজিটিভ দিক থেকে চিন্তা করে একটা লাভ লাইন ঠিক করবেন। এটা অনেকগুলো মার্ডারের সম্মিলিত কেস, যেখানে সবার আগে নেগেটিভ সাইড থেকে চিন্তা করতে হয়, আশেপাশের সবাইকে আসামির চোখেই দেখতে হয়। সরল মনে নিলেই বিরল ঘটনা ঘটে যাবে। ইরফান শেখ নীরব রয়ে গেল। আর একটা কথা মাথায় রাখবেন, সময় মতো টাইমে কোথাও পৌঁছানোকে কারেক্ট টাইমিং বলে না, উল্টো পথে হেঁটেও সময় থাকতে কাজ কমপ্লিট করাকে কারেক্ট টাইমিং বলে। আমাদের ক্যাডেটে বছরের পর বছর ডিসিপ্লিন, কারেক্ট টাইমিং, রেসপন্সিবিলিটিস, মোটিভেশন, ব্রেইন ওয়াশ, নিজেকে অন্যকে প্রোটেক্ট করা, নানান বিষয়ের উপর খুব ভালো শিক্ষা দিয়েছে। শুধুই বই খাতাতে আমাদের মুখ থুবড়ে ফেলে দেয়নি। সো কথাগুলো মাথায় রাখবেন। স্যার, ছোট বিষয়কে কেন এত গভীরভাবে নিচ্ছেন স্যার? তীব্র কোনো উত্তর না দিয়ে উঠে চলে গেল। এতক্ষণ ধরে বাইরে মিডিয়ার লোকগুলো তীব্রের জন্য অপেক্ষা করে যাচ্ছিল। তীব্র বাইরে দাঁড়াতেই মিডিয়ার লোকদের ভিড়। স্যার, ও রিপন হায়দারের থেকে কি জানতে পারলেন জিজ্ঞাসাবাদ করে? আপনার নেক্সট প্ল্যান কি স্যার? আমাদের দয়া করে সবটা খোলাসা করে বলুন স্যার। আর এত বড় দায়িত্ব নিয়ে আপনার অনুভূতি কি? শেষ পর্যন্ত কি আপনারা পারবেন এই নাইট সিরিয়াল কিলারকে শনাক্ত করতে? একের পর এক প্রশ্ন ছুড়ছে তীব্রের দিকে। তীব্র উত্তর না দিয়ে সবার প্রশ্ন শুনছে। সাংবাদিকদের প্রশ্নের বেগ কমতে তীব্র বলে উঠল, আচ্ছা, আপনারা আমাকে এসব কেন প্রশ্ন করছেন? আমি এই কেসটার ব্যাপারে কিছুই জানি না। আমার র্যাবে পোস্টিং হয়ে গেছে, সামনের সপ্তাহ থেকে র্যাবে জয়েনিং। আর আপনারা কি সব নিউজ বানিয়ে আমাকে টানছেন? স্যার, আমরা সূত্রপাতের মাধ্যমে জেনেছি এবার কিলারকে ধরার জন্য আপনি মাঠে নেমেছেন। সমস্ত দায়িত্ব আপনার উপর। এমনকি 100 জনের সিক্রেট টিম গঠন করেছেন। দেখুন, এসব কথা কে জানিয়েছে আমি জানি না। যে জানিয়েছে তাকে গিয়ে ধরুন। আমি একজন এসপি হয়ে কেন এসব কাজ করব? আমি শুধু বসে বসে পারমিশন এনে দিতে পারি, ইনস্ট্রাকশন না। কিন্তু স্যার, আমরা তো সত্য খবর শুনেই এসেছি। ঠিক আছে, আপনারা এটা বলুন, আপনাদের চ্যানেলের বা নিউজ পেপারে যে মালিক, ম্যানেজার, ডিরেক্টর, তারা কি কখনো আপনাদের কাজগুলো করে দেয়? ক্যামেরা, মাইক্রোফোন, পেপার রাইটিং, রেকর্ডার, এসব জিনিস নিয়ে ছোটাছুটি, খবর সংগ্রহ এসব করে? নাকি বসে বসে পারমিশন দেয়, ম্যানেজমেন্ট করে? সবাই নীরব। আপনারাই ভেবে দেখুন না, এটা কি আমার কাজ? কখনো দেখেছেন এসপিকে আসামের পেছনে ছুটতে?
আমি থাকি পায়ের উপর পা তুলে বসে ডিপার্টমেন্টের রং তামাশা দেখি। হয়তো আপনারা শুনতে কিছুটা ভুল করেছেন। এর দায়িত্ব আমাকে না, আমাদের অ্যাডিশনাল এসপি ইরফান শেখকে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ তাকে করুন, আমি কিছু জানি না এখন। ইরফান শেখকে কেস খাইয়ে দিয়ে তীব্র কেটে পড়ল। রিফাতকে গাড়ি বের করতে বলে সাংবাদিকদের ভেতর থেকে বেরিয়ে এলো। তুমি এসেছিলে? কেন এসেছিলে? আবার কেন চলে গেলে? ফিরে এসেছো, বেশ করেছো। হলে যেও না আর। বড় কষ্ট লাগে। রাতে হয় না এক ফোঁটা ঘুম। গানের শব্দে গাইতে গাইতে গতকালের সেই ভ্যাবাচাকা ছেলেটা সামনে এসে দাঁড়ায় মিশানের। মিশান ফুটপাতে বসে টুকটুকির চা খাচ্ছিল। ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই ব্রো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার নামটা যেন কি ভুলে গিয়েছি। কিন্তু আমি তো আমার নামটা বলিনি কাল। মিশান ভ্রু বাঁকা করে তাকালো। তমাল আমার নাম। ওয়াহ, হোয়াট আ মাল। নট এ মাল, আই অ্যাম তমাল। অ্যাটিটিউড আমার সামনে চলবে না। ওকে সরি। হাত দুটো পেছন লুকিয়ে রেখেছো কেন? তমাল মুস্কি হেসে বলল, কাল আপনি ফাঁকি দিয়ে চলে গিয়েছিলেন, আর যেন যেতে না পারেন সেইভাবেই এসেছি। কথা শেষ দিয়েই দাঁত গিলিয়ে হেসে দিয়ে আইসক্রিম সামনে ধরল। মিশান কোনো প্রকার সংকোচ বোধ না করে স্বাভাবিকভাবেই আইসক্রিমগুলো নিল। নিজের কাছে দুটো রেখে বাকিগুলো টুকটুকি সহ আরও বেশ কয়েকজন পিচ্ছি ছিল, ওদের ভাগাভাগি করে নিতে বলল। ব্রো, আইসক্রিমটা দিয়ে ভালো করেছো। চাটা খুব গরম, দুটো মিশিয়ে খেতে বেশ জমবে। কোল্ড কফি, মালাই কফি, কত কিছু খেয়েছো। কোল্ড মালাই ক্রিমি চা খেয়েছো কখনো? না তো, ওটা কেমন? এই যে আমি বানাচ্ছি, রেসিপি দেখে নাও। মিশান চায়ের কাপে আইসক্রিম মিশিয়ে আঙুল দিয়ে নাড়িয়ে খাওয়া ধরল। আপনার ইনসার্টটা জানালেন না তো? আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না, মাঝে মধ্যে দেখা যায় তোমার সাথে, কি নাম যেন ওর? মিশান কথাটা আন্দাজে ঢিল ছুঁড়ে, কিন্তু ঢিল জায়গা মতো পড়ে যায়। তমাল অনেকটা অবাক হয়, ওর জানা মতে মিশান ওকে চেনে না, অথচ মিশান ওর বন্ধুকেও খেয়াল করেছে। ওর ধারণা হচ্ছে বাই এনি চান্স মিশানও ওকে আগে থেকেই দেখে, রোজ আর ওকে পছন্দও করে। নানান কথা চিন্তা করছে তমাল। মিশান তমালের ঘোর কাটাতে একটু উচ্চ স্বর করে বলল, কি হলো? আপনি কি জোয়াইয়ের কথা বলছেন? তোমরা এক মেসেই থাকো? একই হলো। তমাল চুপ করে কিছু একটা ভাবতে লাগলো। মিশান আপন মনে চা খাওয়াতে মন দিল। কাপের চা শেষ হতেই তমাল থেমে থেমে বলল, আপনার উত্তরটা? বাইক চালাতে পারো? হ্যাঁ পারি। তুমি আমার সাথে ঠিক রাত 10টায় দেখা করবে, মানে এখানে দাঁড়িয়ে থাকবে, তখন জানাবো উত্তরটা। আপনি আসবেন তো? আমার ফোন নাম্বারটা রেখে দাও, ওটা 30-এ আমায় কল দিয়ে মনে করিয়ে দিবে। ওকে। এখন জায়গাটা পরিত্যাগ করো, আমি এখানে ধ্যান করব। তমাল মিশানের কথা মতো সরে গেল। মিশানের কথার ধরন ওর কাছে খুব বেশি আজব ধরনের লাগলেও মিশানের প্রেমে হাবুডুবু খেয়ে ব্যাপারগুলো মাথায় নিচ্ছে না। কে জানে কি আছে এই ছেলের ললাটের লিখনে। গাড়ি করে তীব্র কোথাও একটা যাচ্ছিল, চুপচাপ ভাবলেশীন চেহারায় বসে আছে। এমন সময় মোতালেব হোসেনের কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, ফোনটা কাছে ছিল না, তাই তখন রিসিভ করতে পারিনি। ইটস ওকে, কাজের কথা শুনুন। জি স্যার, বলুন। কয়েকজন লোক ইরফান সাহেবের পেছনে লাগান, ওনার ভাবভঙ্গি আমার কাছে সুবিধার ঠেকছে না। স্যার, আমার মনের কথা বলেছেন। এই প্রস্তাবটা আমি আপনার কাছে রাখতে চেয়েছিলাম। আমি এখনই করছি কাজটা। করে ফেলুন। ফোন কান থেকে সরাতেই রিফাত তীব্রকে প্রশ্ন করল, স্যার আপনি কোন ইনফরমেশনে স্যারকে সন্দেহ করছেন? তীব্র একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, সন্দেহ না, আবার বৃত্তের বাইরেও দেখছি না। এমন একটা সিচুয়েশন কাউকে সাধু চরিত্র বসানো যাচ্ছে না। হতে পারে মেইন ভিলেন আমি বা তুমি, কিংবা অন্য কেউ। বস দেখেন, ওই যে রিংয়ের ভিতর দিয়া ফু দিলে ফটকা বাইর হয়, ওইগুলা কিনা দেন না। একটা ছোট 4 বছরের পিচ্ছি মিশানের কাছে আবদার করে বসে। ওর সাথে বাকিরাও ছিল, প্রায় 8-10 জনের গ্যাং ওদের, যারা পথশিশু বা টোকাই নামে পরিচিত। লাল্লু, ইয়েস বস। এই 50 টাকাটা নে তো, রোডের ওই পাশে যাবি, ওই যে হলুদ সাইনবোর্ডওয়ালা দোকানটা, ওইখান থেকে 20 টাকার গোনা কিনবি।
আর 1 ডজন সানসিল্ক শ্যাম্পু। বাকি টাকা ফেরত দিবি তুই আমায়। ওকে, যাইতাছি বস। লালু মিশানের কথা মতো টাকা নিয়ে গেল। মিশান এই পথ শিশুদের সাথে রোজ সময় কাটায়। ওর ডিপ্রেশন কমানোর এটাই বেস্ট ঔষধ। বাচ্চাগুলো মিশানের হেভি ভক্ত। মিশানকে সবসময় বস বলে ডাকে, কারণ মিশানের কাছে হাত পাতলেই টাকা পায়। মিশান ওদের সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করে, ওদের সাথে খেলাধুলা করে, দুষ্টুমি করে, আবার সবাইকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়েও রাখে। লালু এসে বাকি টাকা ফেরত দিতেই মিশান টাকা রেখে দিল। গুনা দিয়ে রিং বানিয়ে সবার হাতে হাতে দিল, আর একটা করে শ্যাম্পুর প্যাকেট। এবার দেখ ওই ব্যাটার থেকে তোদের গুলা বেশি বড় হবে। বাচ্চাদের সাথে শ্যাম্পু দিয়ে বেলুনের মতো বানিয়ে ওড়াচ্ছে। এমন সময় রাস্তা দিয়ে তীব্র যাচ্ছিল। ফুটপাতে মিশানকে দেখে গাড়ির ড্রাইভারকে গাড়ির ব্যাগ কমাতে বলে। উইন্ডো দিয়ে হালকা মাথা বের করে মিশানকে ডাক দিল জোরে। ওই সেন্টি, মিশান ঘুরে তাকালো। আমার গাড়ির পেছন বরাবর তোর মামার গাড়ি দেখলাম। কথাটা শুনে মিশানের চোখ বড় বড় হয়ে গেল। কোন দিক ছেড়ে কোন দিকে ছুটবে দিশে পাচ্ছে না। তীব্র তো কথাটা বলেই চলে গেছে। স্যার, আপনার সাথে মেয়েটার কি পূর্ব সততা আছে? কেন? এই যে সবসময় ওকে দৌড়ে উপরে রাখেন, মাঝে মাঝে পায়ে পা লাগিয়ে ঝগড়াও করে গিয়ে। কখনো আপনাকে কোনো মেয়ের সাথে অফিসিয়ালি কথাবার্তা ছাড়া আর কিছু বলতে দেখিনি, কিন্তু একমাত্র এই মেয়ের সাথে আপনি সব সময় আর আনঅফিসিয়ালি কথা বলেন, ঝগড়াও করেন, ওকে রাগান, ভয় দেখান। মানুষ মজা পাগলের সাথে নেবে, তাই না? সুস্থ মানুষের সাথে তো আর এরকম করা যাবে না। তার উপরে এই টাইপের মানুষকে দৌড় পড়াতে আমি অনেক আনন্দ পাই। জীবনে পৈশাসিক আনন্দেরও প্রয়োজন আছে। ওকে আসলে পাগল। কি জানি, চাল চলনে তাই মনে হয় আমার। মাথার স্ক্রুড হিলা আছে, এটা শিওর। কিভাবে জানো ওকে? এই যে তুমি যেভাবে চেনো আমিও সেভাবেই চিনি। যদিও তুমি এসেছো 3 মাস, তবু নতুনই ধরা যায় তোমাকে। তাই জানো না তেমন একটা ওর ব্যাপারে। আর কটা দিন থাকলেই জানবে। ড্রাইভার আব্দুল রহমান হাসতে হাসতে বলল, আমিও স্যারের সাথে একমত। স্যারের নিয়ে চলাফেরা করার পথে এই মেয়ের সাথে এতবার দেখা হয়েছে যে মনে হয় এই মেয়েটারে সেই জন্মের পর থেকে চিনি। রিফাত কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কতটুকু চেনো তাও? মেয়েটা সেনাবাহিনী ছিল এর আগে, এখন চাকরি ছাইরা দিছে মাথা সমস্যার কারণে। মেয়ের মামা কর্নেল, বাবা মা নাই মনে হয়। মার বাড়ি বড় হয়েছে, পাগলের মতো রাস্তা দিয়া ঘোরাফেরা, রাতে মদ খাওয়া, এইসবই তার জীবন। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলে রিফাত? কি স্যার? সরকারি চাকরি সবার জন্য না। ম্যাক্সিমাম মানুষ চাকরি শেষে পাগল হয়, আর কিছু মানুষ সকালে ঝরে যাওয়া পাতার মতো মাঝ পথেই নেতিয়ে পড়ে, না হয় এরকম উন্মাদ হয়। বাই এনি চান্স মামা যদি বাড়ি ফিরে এখন দুপুরে খাবারের ডাইনিং টেবিলে মিশানকে উপস্থিত না দেখলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। যেহেতু মিশানের এখন কোনো কাজ নেই, তাই অসময়ে বাইরে থাকা নিষেধ। এরকম মাঝ দুপুরে তো বাইরে থাকা ওর জন্য পুরো হারাম। কিন্তু মিশান কি এসব মেনে চলার মতো পাত্রী? দিনের বেলা মামা যতক্ষণ বাড়িতে, মিশানো ততক্ষণই বাড়িতে। মামাও বের হয়, মিশানো হাওয়া হয়। আর রাতে তো চুপি চুপি টেকনিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মাঝ রাস্তায়, কেউ কিচ্ছুটি টের পায় না। এর মধ্যে বাড়িতে 2টো হেল্পার ডিটেকটিভ আছে, দীপ আর তাফসিন। মিশানের ওকালতি করার জন্য মামি আছে। মিশানকে বাঁচানোর লোকের অভাব নেই, সোজা কথা। যদিও মামি জানে না মিশান রাত বিরাত এভাবে বের হয়, কিন্তু জানলেও তেমন কোনো সমস্যা হবে না, শুধু একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন। তবে যদি দেখে মিশান ড্রিঙ্ক করে, তাহলে উনি মরাকান্না জুড়ে দেবেন মাঝরাতে। কোনো মতে গাড়িতে উঠে মিশান বাড়ি ফেরার জন্য ছুটে যায়। বাড়ি ফেরার পর দেখে মামা এখনও আসেনি। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, মামার খবর নেই। দুপুর ছেড়ে বিকেল করিয়ে সন্ধ্যা নামলো, মামা এখনও আসেনি। মিশান বুঝতে পারল তীব্র ওকে ঢস খাইয়েছে। মেজাজটা সেই লেভেলের হট হলো। বাড়ি থেকে আর বেরি হলো না এবেলা। বাড়িতে থাকা মানেও যন্ত্রণা। মামি সারাদিন খাবারের ওপর রাখে, কিন্তু মিশান বাইরে হাবিজাবি খেয়ে পেট ফুল করে আছে। তার উপর ড্রিঙ্ক করলে খাবার দাবারের প্রতি অভক্তি এসে যায়। ও পাকস্থলী চেপে আছে। ড্রিঙ্ক না করলেও মিশানের চলে না। স্বাভাবিক অবস্থায় ঘুমোতে পারে না। দুঃস্বপ্ন দেখে ভয় আটকে ওঠে। ড্রিঙ্কসের তালগোলে হারিয়ে সেই লেভেলের ঘুম হয় সে রাতে। মিশান, তোর কোন বান্ধবী জানিয়ে আছে না, মনিরা নাম, ও কল দিয়েছিল। ওর বিয়ের জন্য নাকি আজ ব্যাচেলর পার্টি রেখেছে, তোকে যেতে বলেছে। তুই রাজি হচ্ছিস না, সেজন্য আমাকে কল করে বলল তোকে রাজি করাতে। নিজের ঘর থেকে বনিতা বেগম মিশানের উদ্দেশ্যে বলল কথাটা। মিশান একটু থ মেরে বসে রইল।
কিছুই বুঝতে পারছে না। পাশে দীপ বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মিশান দীপের কানের কাছে গিয়ে বলল, এই মনিরাটা কে আবার? দীপ মিশানের কানের কাছে গিয়ে বলল, তুই তো দুপুরে বললি মাকে ম্যানেজ করতে। কিন্তু কেন? আমি কি করে বলবো? তুই যা করতে বলেছিস আমি তাই করেছি। মামি এবার ড্রয়িং রুমে এলো। কি রে, চুপ করে কেন? কিছু বলছিস না যে? কি বলবো? মাঝে মাঝে বান্ধবীদের সাথে সময় কাটাতে কি হয়, মনটা তো একটু হালকা হয়। পার্টিতে যাবি না বলেছিস কেন? এভাবে ঘরকোনা হয়ে থাকিস, ভাইদের সাথে থেকে থেকে নিজেও পুরো আস্ত ছেলে হয়ে গেছিস। একটু মেয়ে বান্ধবীর সাথেও তো টাইম স্পেন্ড করতে পারিস, তাই না? মিশন খানিকটা বিমুখ ভাব নিয়ে বলল, না মিমি, আমার ভালো লাগে না এইসব রাত বিরাতে পার্টি ফার্টি। দিনের বেলা হলে ভেবে দেখতাম। রাতে কি আর দিনে কি? তুই তো আর একা যাচ্ছিস না, আরো অনেকে যাবে, তোর অনেক ফ্রেন্ডই যাবে। আমি বলছি এত কিছু না ভেবে ভালোভাবে যা। ভালো না লাগলে আজ রাতে ফিরিস না। না মিমি, আমি যাব না। আরে জানা রে মা, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। গিয়ে দেখ একটা বার। আরে মিশন, কেন মায়ের কথা শুনছিস না? এত করে যখন বলছে মা, তাহলে জানা। রাত করে বের হবো তাই? আরে কিচ্ছু হবে না, চল আমি দিয়ে আসি তোকে। মিশন উত্তর দেওয়ার আগেই ওর ফোন বেজে উঠল। কল রিসিভ করে কানে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। 9:30-এ কল দিতে বলেছিলেন, বের হয়েছেন কি? মিশন কিছুক্ষণ চুপ থেকে বলল, কে? আরে আমি তো আমাল। আমার নাম্বারটা সেভ করে রাখেননি? ও মনিরা, তাই বল। আচ্ছা ঠিক আছে, আসছি। তোদের জ্বালায় আর পারি না। ফোন রাখ, রেডি হয়ে বের হচ্ছি, পার্টিতে পৌঁছে দেখা করছি। তমাল বুঝতে পেরেছে মিশনের পাশে কেউ আছে হয়তো। ওকে বাই। মিশন ফোন রেখে উঠে দাঁড়ালো। যাক বাবা, তাহলে যাচ্ছিস? দেখে শুনে যাস মা। এক কাজ কর দীপ, তুই ওকে দিয়ে আয়, পার্টি শেষে নিয়ে আসিস আবার গিয়ে। না মিমি, দরকার নেই তার, আমি একাই যেতে পারবো। রেডি হয়ে আসছি আমি। মিশন নিজের ঘরের দিকে গেল। রেডি হয়ে বের হওয়ার আগে দীপের কাছে বাইকের চাবি চাইল। বাইকের চাবিটা দে। দীপ হেসে দিয়ে বলল, বড় নতুন পাখি পাইছো নাকি? মিশন হেসে দিয়ে বলল, ওরাই। দীপ বাইকের চাবি দিয়ে চোখ টিপ দিয়ে বলল, বেস্ট অফ লাক অ্যান্ড বি কেয়ারফুল। আর ড্রিঙ্কস বেশি না, কোনো প্রবলেম হলে সাথে সাথে কল দেবে। ওকে ওকে ওকে, আমি এখন যাই, টাটা বাই। চাবি হাতে নিয়ে মামির থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বাইক স্টার্ট দিয়ে হাই স্পিডে চালানো শুরু করলো। সেই একই স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তমাল, সাথে আরেকজন ছেলে মিশান। সামনে সে বাইক থামালো। তোমার সাথে ওকে? আরে ওকে চিনলেন না? ওর কথাই তো আমি দুপুরে জিজ্ঞেস করলেন। জোবায়ের। ওহ, মনে ছিল না। আর জোবায়ের মিট মাই গার্লফ্রেন্ড মিশন। কথাটা তমালের মুখ ফসকে বেরিয়ে গেল। মিশান তমালের দিকে ভ্রু বাঁকিয়ে তাকালো। তমাল ভয় পেয়ে যায় কিছুটা, আস্তে করে বলল, সো সরি। মিশান স্বাভাবিক স্বরে বলল, চলে যাওয়া যাক। কোথায় যাব? ফলো করো আমায়। কথা শেষ করে মিশান বাইক স্টার্ট দিল। মিশানকে পেছন থেকে ফলো করলো জুবাইর। তমাল জুবাইয়ের সাথে এনেছে এই কারণে রাত করে মিশানের সাথে দেখা করাটা একটু ভয় ভয় লাগছিল। জুবাইয়ের সাথে থাকলে তাও একটু সাহস জন্মাবে। একটা ক্যাসিনোর সামনে বাইক থামিয়ে দাঁড়ালো মিশান। তমাল অবাক হয়ে গেল। ডেটিংয়ের জন্য কোনো রেস্টুরেন্ট, পার্ক এসব কোনো কিছু না, ক্যাসিনো। ওর জানা মতে এখানে ভালো কোনো মানুষ আসে না, আর মেয়ে মানুষ তো নাই। তমাল কিছু বলার আগে মিশান ইশারায় ওর সাথে ভেতরে যেতে বলল। হাবাতের মতো পিছু পিছু গেল সাথে জোবাইয়েরও। ভেতরে যাওয়ার পর বোঝা যাচ্ছে একটু একটু করে এটা মিশানের পরিচিত জায়গা, হয়তো রেগুলার কাস্টমার। ম্যাডাম, আমরা এখানে এসেছি কেন? মদ খেতে। মদ মানে? আঙুলের ইশারায় মিশানকে মদের বোতল ধরে সামনে দেওয়া হলো। আপনি মদ খান? কেন, তোমরা খাও না? ছি ছি, একদম না। আমি সিগারেটও খাই না। ওকে শোনো, বলুন। আমি আজকে মদ বেশি খাবো না, তাই তোমরা আমার সাথে কথা বলতে থাকো। যখন দেখবে তোমাদের প্রশ্নের কোনো উত্তর আমি দিচ্ছি না, তখন আমাকে মদ খেতে দেবে না। আমি খেতে চাইলেও না, যদি পায়েও ধরি তবুও খেতে দেবে না। প্রয়োজনে আমার গলায় ছুরি ধরে এখান থেকে বের করবে আমায়, মনে থাকবে?
তমাল মিশানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মিশান স্ট্রিক্ট অর্ডার দিয়ে নিজের কাজ শুরু করে দিল। বসে বসে একের পর এক গ্লাস খেয়ে যাচ্ছে। তমাল প্রচুর ভয় পাচ্ছে। একটা পর্যায়ে মিশান খাওয়ার ব্যাগ বাড়িয়ে দিল আর কথার কোনো উত্তর দিচ্ছে না। তমাল জুবাইর দুজনেই পড়ে গেছে মহাবিপদে। মিশানের কথা মতো দুজনেই মিশানকে মদ খাওয়া থেকে বিরত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মিশান কোনো কথাই শুনছে না। তখন মনে পড়ল মিশানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে এখান থেকে বের করতে। বাড়ির একটা ছেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার একটা চাকু হবে আপনাদের কাছে? মিশান ম্যাডামকে ভয় দেখানোর জন্য? জি স্যার। ভুলেও এই কাজ করবেন না স্যার। হাতের কাছে যে মদের বোতলটা দেখছেন ওটা আপনার মাথায় ভাঙবে। প্রথম প্রথম আমরাও বুঝিনি। ম্যাডামকে থামানোর জন্য যেই ভয় দেখানোর কৌশল অবলম্বনের চেষ্টা করেছে আমাদের লোক, ম্যাডাম তাদের মাথার মধ্যে বোতল দিয়ে বাড়ি মেরেছিল। তমাল ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, এখন তাহলে কি করব? এভাবে ফেলে রেখেও তো যাওয়া যাবে না। রোজ কিভাবে যায় এখান থেকে? ম্যাডাম তো রোজ আসে না, যখন আসে তখন মদ খেয়ে এখানেই পড়ে থাকে। একজন লোক এসে নিয়ে যায়। আবার মাঝে মাঝে ম্যাডাম ড্রিঙ্কস, জুসের প্যাকেট বা ওয়ান টাইম জুস গ্লাসগুলোর ভেতরে ভরে বাইরে নিয়ে যায়। হয়তো বাইরে খেয়েই রাস্তায় পড়ে থাকে। তমাল আর জুবাইর ভাবছে কি করা যায় এখন। বলে কয়ে মিশানকে থামানো যাচ্ছে না, উল্টো চোখ রাঙাচ্ছে মিশান। একটা সময় ওর সামনে থেকে বোতল গ্লাস সরিয়ে টেনে টুনে বাইরে নিয়ে গেল। বাইরে বের হতেই কারেন্টের গতিতে মিশান যেন একটু চেঞ্জ হয়ে গেল। তমালের থেকে নিজের হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। মাতাল স্বরে বলল, শুনো, আমি একটা লোকেশন দিচ্ছি, তুমি আমার বাইকটা সেখানে রেখে আসো। আমি এখন বাইক চালাতে পারবো না। ঠিক আছে, আমি বাইক চালাচ্ছি, আপনাকেও দিয়ে আসছি বাড়িতে। আমি কি একটা বারো বলেছি এখন বাড়ি যাব? তাহলে বাইক আগে রেখে আসো, তারপর প্ল্যান করছি। কিন্তু কিন্তু কোনো কিন্তু নয়, পুরো কেস খাইয়ে দিব বললাম। যা বলছি স্ট্রেট তাই করবে। মিশানের ধমকে ভয়ে ওর কথা মতো বাইকটা নিয়ে যাওয়া শুরু করলো তমাল। মিশানের দেয়া লোকেশনের দিকে। মিশান আর জোবাইয়ের রাস্তায় দাঁড়িয়েছিল। হে ইউ! জোবাইয়ের মিশানের দিকে তাকিয়ে বলল, তোমার বাইক স্টার্ট দাও। তুমি বাইক চালাবে, লোকেশনটা বলে দিচ্ছি এক জায়গার, সেখান থেকে আমায় পিক আপ করবে। তারপর আমি পেছনে বসে লোকেশনটা বলে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা। ওই বোকা গাধারাম ভোগে যাক। জোবাইয়ের মিশানের কথা মতো পিক আপ করে নেয় ওকে। সেটা আমি বুঝবো। জোবাইয়ের বাইক স্টার্ট দিতেই মিশান পেছনে উঠে বসল। জোবাইয়ের গাড়ি চালাচ্ছে। মিশান ঘোরের মাঝে আবল তাবল রাস্তার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে মিশানের ডিরেকশন সরে সরে বাইক চালানোর পর জোবাইয়ের বুঝতে পারল ওরা ঢাকার বাইরে এসে গেছে। মাঝরাতে এইরকম একটা মেয়েকে নিয়ে তার কথা মতো যাওয়া হচ্ছে, এটা ভেবেই জোবাইয়ের ভয় লাগছে। তবুও সাহস করে জিজ্ঞেস করল। মিশান স্বাভাবিক ও শক্ত কণ্ঠস্বরে বলল, আমরা না, বলো আমি। আমি তোমার কথা বলেছি। তুমি নর্থ সাউথে পড়ো তাই না? তোমার বাবা মা সিরাজগঞ্জ থাকে? জোবাইর একটু বিষম খেলো। মিশান কি করে জানলো এটা? তোমার একটা বোন আছে, ক্লাস 7-এ পড়ে। আরেকটা খালাতো বোন আছে যে তোমাদের সবার সাথেই থাকে। তোমার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ যে বিছানা অবধি চলে গিয়েছে। তোমার বোন ক্লাস 8-এর একটা ছেলের সাথে প্রেম করে। ধীরে ধীরে মিশান নানা রকম কথা বলছে জোবাইয়ের সংক্রান্ত। ওর গায়ে ঘাম ছুটে গেছে ভয়ে। পুরোটাই বিভ্রান্তিকর কথাবার্তা হচ্ছে। মাথায় আসছে না মিশান জানে কি করে এত কিছু। বাইক চালানোর শক্তি আর হচ্ছে না। বাইকটা যে ব্রেক করে থামাতে যাবে তার আগেই মিশান ওর গলায় ছুরি দিয়ে ফাঁস দেয়। গলার কণ্ঠনালী ধমনী সমস্ত শিরা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। কুরবানি গরুর রক্ত যেভাবে ছিটকে ঢলে পড়ে ঠিক সেভাবে পড়েছে জোবাইয়ের। বাইক থেকে হেলে পড়ার আগেই মিশান ধাক্কা মেরে ফেলে দেয় আর রাস্তার পাশে গড়িয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে গেল মৃত শরীরটা।
মিশান বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে জোবাইয়ের গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে দেখতে বলতে লাগলো, তোমার আসলে তেমন কোনো অপরাধ নেই, আমার কোনো ক্ষতিও করনি, তবে তুমি কারো উপকার করেছিলে, তার পক্ষ থেকেই তোমার এই প্রতিদান। হ্যাভ আ গুড জার্নি, টাটা। মিশান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো বাইকটা এখন কি করবে, এটা চালিয়ে যাবে নাকি এখানেই রেখে যাবে। ডিসিশন নিল বাইকটা বরং রেখে গেলেই ভালো হবে। প্রথমে একদল মানুষ সকাল হওয়ার সাথে সাথে বাইক এখানে পড়ে থাকতে দেখবে, অতঃপর পুলিশ জানাজানি হবে, তাতে ডেড বডিটা পুলিশের খুঁজে পেতে সুবিধা হবে। তাই করি। কিন্তু আমি এখান থেকে বাড়ি যাব কি করে? এত রাতে গাড়ি কি আমার জন্য থামবে? আর গাড়ি থামলেই বা কি, আমার কাছে গাড়ি ভাড়াই তো নেই। মদের দাম এত বেড়েছে, কয়দিন পর দেশিটা চালাতে হবে। রাস্তায় কোনো বিপদে পড়বে না তো? এই বাইকটা চালানোর শক্তিও তো নেই আমার। দীপকে একটা কল করব? না থাক, দীপ অফিসে কাজ করে টায়ার্ড। তাপসিন? না না, ও তো ভীতু, এত রাতে ওর পক্ষে সম্ভব না এখানে আসা। কারো বাড়িতেও তো রাখবে না কেউ এত রাতে। যাই, গিয়ে সামনের দিকে দেখি কোনো থানা পাই কিনা। গিয়ে পুলিশের সাথে দুটো বেয়াদবি করলেই আজকে রাতটা জেলেই কাভার। সকালে দ্বীপ এসে ছাড়িয়ে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। মিশান সামনের দিকে হাঁটতে লাগলো, চেহারার মাঝে একটা ইনোসেন্ট ভাব নিয়ে ঢলতে ঢলতে হাঁটছে। কোথায় এসেছে নিজেও জানে না, আশেপাশে তাকিয়েও বুঝতে পারছে না। শুধু এইটুকু বুঝতে পারছে রাস্তার পাশে বুড়িগঙ্গা বইছে, নোংরা পানির একটা আমেজ আসে। সেনাবাহিনীতে থেকে মিশানের একটা দিকে খুব ইমপ্রুভ হয়েছে, সেটা হলো মাইলের পর মাইল হাঁটা বা দৌড়িয়ে কখনো হাঁপিয়ে না যাওয়া। কি দিন ছিল, আর এখন কেমন বরবাদ হয়ে গেছে। ইচ্ছে করছে রাস্তাতেই ঘুমিয়ে যেতে, ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণ। এখন ঘুম দিলে কোনো দুঃস্বপ্ন জ্বালাতে পারবে না। ফার্স্ট ক্লাস একটা ঘুমের সুযোগ ছিল, কিন্তু মাথার নিচে বালিশ জাতীয় কিছু না পড়লে ঘুম আসবে না। তার উপর এই কংক্রিট পিচের ওপর তো নাই। মশার ইতিহাস তো বাদই দিলাম। অনেকক্ষণ হাঁটার পর মোবাইলটা বের করে সুইচ অন করলো, আর সাথে সাথেই একটা নাম্বার থেকে কল। মিশন রিসিভ করলো। হ্যালো, কে? ম্যাডাম, আমি তমাল। আপনারা কোথায়? আমি তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি কখন থেকে। আপনি জোবাইয়ের কাউকেই দেখছি না। জোবাইয়ের তো ফোনটাও রিসিভ করছে না। আমি আছি, কিন্তু জোবাইয়ের মরে গেছে, আমি ওকে মেরে ফেলেছি। তোমার আতঙ্কিত হয়ে গেল নিমিষেই। মানে? বুদ্ধদেবের এক হাত পেটে আর এক হাত আকাশের দিকে করা, কেন জানিস? তমাল ঢুক গিলে উত্তর দিল, না তো। হয় কথা পেটে রাখো, না হয় আকাশে ছেড়ে দাও। যদি ভুল করেও সত্যিটা তোর মুখ দিয়ে বের হয়, তোর লাইফ মনে কর শেষ। প্রথমে পুলিশ ধরে নেবে, 12 বছরের জেল হবে। তারপর যেদিন তুই বের হবি জেল থেকে, আমি মেরে ফেলবো তোকে। না ম্যাডাম, এরকম করবে না প্লিজ। আমি কাউকে কিছু বলবো না ম্যাডাম। গুড বয়। তোকে আমার বাইকটা দিয়ে পাঠিয়েছিলাম তোকে বাঁচানোর জন্য। যেভাবে বাঁচিয়েছি সেভাবে ফাঁসাতেও টাইম লাগবে না আমার। ওকে ম্যাডাম, তাই হবে। আমি কাউকে কিছু বলবো না, কিন্তু যদি পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে তাহলে কি বলবো? দিনের বেলা দেখা হলে বলে দিব কি করতে হবে। এখন ফোনটা রাখ বেটা। ফোনটা পকেটে রেখে এলো পাথারি সামনের দিকে হাঁটতে লাগলো। আর মিশানের হাঁটা মানে মাঝ রাস্তা দিয়ে হাঁটা। এদিকে শেষ রাতে তীব্র একা একা ড্রাইভ করছে, কোথাও যাচ্ছে নাকি কোথাও থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। এত রাতে লং ড্রাইভে বেরিয়েছে নাকি কোনো অভিযানে, সেটা একমাত্র তীব্রই ভালো জানে। অভাগী মিশান হাঁটতে হাঁটতে একটা সময় তীব্রর গাড়ির সামনে পড়ল। মিশানকে দেখে তীব্রর মেজাজ চটে গেল। গাড়ি থেকে বেরিয়ে মিশানের সামনে গিয়ে দাঁড়িয়ে বসলো। মিশান নেশা করেছে, বেশি প্রশ্ন না করে একটা কথাই জিজ্ঞেস করলো, তোমার লাইসেন্সটা যেন কোথায়? কেন স্যার? মিশান এখন তীব্রের সাথে প্রচুর তাতলামো করবে, কিন্তু মিশানের তাতলামো সহ্য করার সময় বা ধৈর্য কোনোটাই নেই তীব্রর। তীব্র মিশানের উপর থেকে নিচ অবধি তাকালো। একটা টপস আর প্যান্ট পরা। সোজা মিশানের প্যান্টের পকেটে হাত দিতে যাবে, তার আগে মিশার পকেট থেকে আফসে কাগজ বের করে সামনে ধরে। তীব্র ওটা হাত থেকে নিয়ে সুন্দর করে ছিলে ফেলে। মিশান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই কি করলেন স্যার? এটা প্রমাণ করো তোমার ড্রিঙ্কস করাটা লিগ্যাল। স্যার, কাজটা কিন্তু ঠিক করলেন আপনি। এর ফল আমি দিনের বেলা দিয়ে দিব স্যার। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, প্রথমত ফলাফল দেওয়ার জন্য তোমার স্ক্রিনটুকু মনে রাখতে হবে। দ্বিতীয়ত
মনে থাকলেও লাভ নাই, এখন তোমাকে জেল হাজতের ভেতর পুষবো। জেলে ঢুকাবেন আমায়? কি অপরাধ আমার? ইলিগাল ভাবে মদ খেয়ে রাস্তায় অন ডিউটি এসপির সাথে বেয়াদবি। আপাতত এইটুকুই, পরের সময়ে আরেকটা স্টোরি অ্যাড করে দিব। গাড়ি থেকে হ্যান্ডকাপ বের করে মিশানের হাতে পরিয়ে গাড়িতে বসালো। মিশানের তো ভালোই হলো, রাত কাটানোর জন্য এমনিতেও একটা থানা খুঁজছিল। এখন গাড়িতে ঘুমোতে ঘুমোতে থানায় গিয়ে ঘুমোবে। গাড়ির পেছনে বসাতে গিয়েও মিশানকে সামনেই বসালো, কারণ মিশানকে দিয়ে বিশ্বাস পাচ্ছে না মাতালরা যা কিছু করতে পারে। তাই পাশের সিটে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। মিশান চোখ বন্ধ করার আগে তীব্রর দিকে তাকাতেই দেখে ওর গালে হালকা রক্তের ছিটা। চোখ ঘোরাতেই দেখে কাঁধ বরাবর শার্টেও রক্ত। মিশান হেসে হেসে বলল, স্যার এত রাত করে কোনো জন্তুর সাথে লড়াই করতে গিয়েছিলেন নাকি? গায়ে এত রক্ত লাগিয়ে শহীদ হয়ে এসেছেন। তীব্র মিশানের দিকে চোখ গরম করে তাকালো। একটা সাউন্ড মুখ দিয়ে বের হবে তোর, মেরে তোর ওপর দিয়ে গাড়ি চালাই দিব এখান থেকে। মিশান আবার হেসে দিল জোরে। স্যার আমাকে ভয় দেখানো দরকার নেই, মৃত্যু দেখে মিশান ভয় পায় না। বেঁচে থাকার কোনো কারণ নেই এই পৃথিবীতে। মারবেনই যখন আর কটা দিন পরে মারবেন। এখনো অনেক ব্র্যান্ডের মদ খাওয়া বাকি আছে স্যার। উত্তর কোরিয়া থেকে কিম জন উনের সাথে আমার জন্য 250 বছরের পুরনো মদ পাঠাবে বলেছে। আমি সেটা খাওয়ার পরই মরতে চাই স্যার। তীব্র রাগী নিঃশ্বাস ছেড়ে উচ্চ স্বরে ধমকে দিল, আচ্ছা আর একটা শব্দ না, মেরে ফেলবো কিন্তু। স্যার আপনি এত চেতেন কেন কথায় কথায়? রাগ তো আমারও আছে, কিন্তু এইভাবে কথায় কথায় চেতে ওঠার বদ অভ্যাসটা নেই। তবে আপনার নামের সাথে চাল চলনও মিল আছে, দুটোই তীব্র, তবে ভালো কিছু না। নেগেটিভ সাইডটাই তীব্র আপনার। মিশানকে যতই থামতে বলছে ততই কথা বাড়াচ্ছে। তীব্র এবার একটা বক্স থেকে স্কচ টেপ বের করে মিশানের মুখে আটকে দিল। এখন আর চাইলেও কথা বলতে পারবে না। কিছুক্ষণ কথা বলার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে চুপ হয়ে গেল আপনা আপনি। চুপ থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তীব্র রাগের মাথায় মিশানকে জেলের ভরতে চাইলেও এখন মাথা ঠান্ডা করে ভাবল জেলে নেওয়া যাবে না। এমনিতেই রাত দিন পেছনে সাংবাদিক পড়ে থাকে। মেয়ে মানুষ এভাবে ধরে নিয়ে জেলে ভরলে নানান রকম নিউজ হয়ে যাবে। মিশানের ক্ষতি হওয়ার মতো তো কিছুই নেই, তবে ওর জন্য ওর মামার প্রেস্টিজ নষ্ট হবে। নানান দিক চিন্তা করেই আর জেলে নিল না। নিজের হোম এরিয়া থেকে দূরে গাড়িটা থামিয়ে তীব্র গাড়ির বাইরে থেকে লক করে রেখে বাড়ি চলে গেল। মিশন গাড়ির ভেতরে গভীর শান্তিময় ঘুম দিয়েছে, আর তীব্র নিজের বাড়ি গিয়ে রোজকার রুটিন অনুযায়ী কাজ করছে। আপি, ওই আপি, আপি। ভোরবেলা সেই দুঃস্বপ্নের আনাগোনা দেখা গেল। নিশানের সেই মায়াবী কণ্ঠস্বর। মিশানের দিকে মায়াবী চোখে তাকিয়ে মাধুর্য মিশিয়ে ডাকছে ওকে। ওই আপি, তুমি কবে ফিরবে? আমার রোজ রোজ ভিডিও কল ভালো লাগে না। দেখো আমি মরে গেলে তখন তোমার ঠিক সময় হবে। আচ্ছা আপি, তুমি এটা বলো, তোমার কাছে আমি বড় নাকি তোমার জব বড়? মানলাম এই পেশাটা আমি তোমাকে বেছে নিতে বলেছিলাম, কিন্তু তুমি তো জানো আপি আমার সময়ের স্কেল কতটা নিচে নেমে এসেছে। কোনো একদিন দেখবে আমি আর ঘুম থেকে উঠছি না। আমি বলে দিলাম তোমায়, দেখো মৃত্যুর আগে আমি যদি তোমায় দেখতে না পাই তাহলে তুমিও আমাকে শেখ দেখা দেখতে পারবে না। আমার জানাজার শেষে তুমি ফ্লাইটের টিকিট পাবে। তুমি তো বলেছিলে আপি একটা সুন্দর মৃত্যু দেবে আমাকে। আপি কথা বলো। কি হলো, চুপ করে আছো কেন আপি? এই আপি। শেষ ডাকটা নিশান অনেক জোরে দেয়। মিশান চমকে ওঠে, সাথে সাথে ঘুম ভেঙে যায়। চোখ খোলার পর অনুভব করছে ওর হৃদস্পন্দন হচ্ছে অতিমাত্রায়। এটা দুঃস্বপ্ন দেখার ফলেই হচ্ছে। মাথাটাও খুব যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণ পর খেয়াল করল মিশানের হাতে হ্যান্ডকাফ লাগানো। একটা গাড়িতে বসে আছে। হ্যান্ডকাফ থেকে নিজের হাত বের করার বৃথার চেষ্টা কিছুক্ষণ চালালো, তাতে কোনো লাভ হলো না। কিন্তু মিশানের এখন বাইরে বের হতে হবে যে করেই হোক। অনেক বেলা হয়ে গেছে। বাড়িতে ঠিক সময়ে পৌঁছাতে না পারলে মামা রাগ করতে পারে। না পারছে হ্যান্ডকাফ থেকে হাত বের করতে, না পারছে গাড়ির ভেতরে থেকে নিজেকে বের করতে। পকেটে হাত দিয়ে নিজের মোবাইলটা খুঁজছে, মোবাইল পকেটে নেই। এদিক ওদিক তাকিয়ে খোঁজাখুঁজি করছে। একসময় ফোনটা গাড়ির পেছনের সিটে দেখতে পেল। রাতে অনেকবার কল আসার কারণে তীব্র বিরক্ত হয়ে ফোন অফ করে ঢিল মেরে পেছনের সিটে দিয়েছে। অনেক কষ্টে নিজের ফোনটা পেছনের দিকে ঝুঁকে হাতে তুলে নেয়। ভাগ্যিস হাতটা সামনের দিকে রেখে আটকে দিয়েছিল। যদি হাত পেছনে দিয়ে আটকে রাখতো তাহলে কোনোভাবেই সম্ভব হতো না।
ফোন সুইচ অন করে দীপকে কল দেয়। মিশন কোথায় তুই? আরে জানি না কার গাড়িতে আটকা পড়ে আছি, গাড়ির মালিককেও দেখতে পাচ্ছি না, হাতে হ্যান্ডকাপ পরানো, হয়তো কোনো পুলিশের কাজ হবে, বের হব কি করে বুঝতেই পারছি না, বাইরে থেকে লক করা, উইন্ডো গ্লাস সরিয়ে বের হতে পারবো কিন্তু ব্যালেন্স কন্ট্রোল করতে পারবো না, যদি না পারি তাহলে গায়ে ব্যথা পাবো, বিশেষ করে মাথায়। আচ্ছা তুই লোকেশনটা বল, আমি আসছি। আরে ভাইরে কোথায় রেখেছে নিজেও তো জানি না, আশেপাশে কোনো শপিং স্টোরও দেখছি না, চারপাশে পুরনো কিছু ভাঙাচোরা গাড়ি দেখতে পাচ্ছি, আর দুই পাশে বিশাল এরিয়া জুড়ে প্রাচীনকালের ভাঙাচোরা কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি। আদৌ ঢাকায় আছে কিনা সন্দেহ, কোনো মানুষ তো দূরে থাকে, একটা পাখিও দেখতে পাচ্ছি না। আমার ফোনে লোকেশন অন করা, তুই ট্র্যাক করে আয় তো। ওকে ওকে তুই শান্ত হ, আমি আসছি। আচ্ছা আয়। দীপ লোকেশন ট্র্যাক করে মিশনের দিকে আসতে নিল। আসতে আসতেই দেখতে পেল এটা ঢাকার ভেতরে কোনো এক প্রত্যন্ত এলাকা, অনেকটা ভুতুড়ে পরিবেশ। খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেল। মিশন গ্লাস ওপেন করে বের হতে লাগলো। বাইরে থেকে দীপ ওকে ধরে নামালো, হ্যান্ডকাপগুলো নিয়ে পড়ল বিপদে। পরিচিত এক স্টিলের দোকানে গিয়ে হাত থেকে হ্যান্ডকাপ কাটিয়ে নিল। এবার শান্তি শান্তি লাগছে। বাড়ি যাওয়ার পর ইনোসেন্ট ভাব নিয়ে রইল সবার সামনে। এরকম একটা বিপদে পড়েছিল, সেটা কেবল মিশন আর দীপের মাঝেই সীমাবদ্ধ রয়ে গেছে। রাতের ঘটনার কথা তো বাদই দিলাম। দীপ সব সময় মিশনের আদ্য অন্ত খবর জানে। বিপদে পড়লে মিশনকে বাঁচানোর জন্য দীপই ভরসা। দুজনেই সমবয়সী বলে একে অপরের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। মিশনের মামা প্রতি মাসে যে পরিমাণে হাত খরচের টাকা ওকে দেয়, সেটা একজন মেয়ের বিলাসিতা করে ঘোরাফেরা করার মতো অ্যামাউন্ট হলেও তাতে মিশনের পোষায় না। মামা তো টাকা দেয়ই, সেই সাথে মামিও চুপ করে নিজের ভাগ থেকে মিশনকে টাকা দেয়। এগুলো মিশন উড়িয়ে ফুরায়। ওর মদের খরচ ম্যাক্সিমামটা দীপ বহন করে। মিশনের ভেতরে যন্ত্রণা দীপ প্রতি সেকেন্ডে ফিল করতে পারে বলেই ওকে কখনো বাধা দেয় না। মিমি খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। বহুদিন পর মিশনের মুখে খাবার চাওয়ার ডাক শুনে মামি তৎক্ষণাৎ খাবার রেডি করে নিজের হাতে। সেই যে রাতে বিদায় দিয়েছিল, মিশন এসে ডাক দেয় তার প্রাণ ফিরে এলো যেন। পরিচয়বিহীন একটা মেয়েকে কেউ এতটা ভালোবাসতে পারে সেটা মিশনের মামিকে না দেখলে বোঝা যেত না। মামি খাবার নিয়ে আসতে না আসতেই মিশন ওয়াশরুমে ঢুকে গেছে। মাথায় দুমগ পানি ঢেলে চেঞ্জ করে বেরিয়ে পড়ে। হঠাৎ আজ কী করে এত খিদে খিদে লাগছে নিজেও জানে না মিশন। মামি এত এত খাবার দিয়ে ডাইনিং ভরে ফেলেছে। মিশনেরও খাবার দেখে আরও খিদে বেড়ে গেল। বেশি করে খাবার প্লেটে তুলে 2-3 লোকমা খেতেই পেট যেন ফুল হয়ে গেল। 4 নাম্বার লোকমা অনেক কষ্টে গিললেও 5 নাম্বারটা আর গেল না ভেতরে। খাবার খেতে না পেরে প্লেটের উপর হাত ধুয়ে উঠে চলে গেল। মামি মুখ শুকনো করে মিশনের দিকে তাকিয়ে রইল। কাজের বুয়াও একইভাবে তাকিয়ে থেকে বনিতা বেগমের কানে কানে বলল, আপামনি মন খারাপ করিয়েন না, একখানা কথা বলতাম। আম্মা জানের তো আবার কোনো রোগ হইল না? বনিতা বেগম চোখ বড় বড় করে তাকালো কাজের বুয়ার দিকে। আপামনি রাগ করিয়েন না, আমি যা বলি একটু মন দিয়ে শুনেন। আপনি দেখেন বড় আম্মা জান আগে কি সুন্দর নাদুস নুদুস ছিল, যা দিতেন তাই খাইতো। কিন্তু ছোট আম্মা জান মরার আগ দিয়া যে একবার দেশে আসছিল, তখন থেকে খেয়াল করছি বড় আম্মা জান কম খায়, মাসখানেক থাইকাও গেল। প্রতিবার ছোট আম্মা জানে রক্ত দিলেও সেবার আর দিল না। আর যখন দেশে আসলো তখন থেকে ভালো মতো দেখলাম বড় আম্মা জান আগের মতো খায় না। দিন যত যাইতাছে ততই তার জানি শরীর কেমন হইতাছে। আমার কি মনে হয় জানেন আপামনি, বড় আম্মা জানে তার রোগের কথা। বছর হইয়া আইলো, কথাটা আমি বলমু কইরা বলা হয় নাই, আজ বইলাই দিলাম। বিষয়টা মাথায় নিয়ে দেখে না বামনি। বনিতা বেগম কথাটা ফেলতে গিয়েও ফেলল না, কারণ কথাটা সত্যি মিলে যাচ্ছে। মিশন আগে খুব একটা হাসি খুশি না থাকলেও নিশানের জন্য ওর হাসি খুশি থাকতে হতো। কিন্তু বনিতা বেগম ভেবে দেখল নিশান মারা যাওয়ার আগে থেকে কেমন যেন নির্লিপ্ত হয়ে আসছিল। তার মানে মিশনের সত্যি কিছু হলো না তো? নানান কথা ভেবে নানান রকম দুশ্চিন্তা করছে। নিশানকে মিশনের থেকে বেশি ভালোবাসত। নিশান চলে যাওয়ার পর মিশনের থেকে বেশি মামি ভেঙে পড়ে। এখন যদি মিশনেরও কিছু হয় তাহলে বড্ড কোণঠাসা হয়ে পড়বেন উনি। মিশন নিজের ঘরে শুয়ে শুয়ে ফোন টিপছিল। মামি দরজার সামনে দাঁড়িয়ে মিশনের দিকে তাকিয়ে চোখের কোণ থেকে পানি মুছে সরে গেল। এবেলা বাড়িতে থেকে বিকেলের দিকে বের হলো। হাঁটতে হাঁটতে রোজ আসে।
পায়ের জুতো খুলে ফুটপাতে বসতে না বসতে টুকটুকি চা নিয়ে হাজির। 1 কাপ চা নিয়ে মুখে দেবে, তখনই তমাল এসে দাঁড়ায় সামনে। সেই সকাল থেকে একটু পরপর এখানে রাউন্ড দিয়ে যাচ্ছে। এখন মিশানকে দেখে দৌড়ে কাছে আসে। চেহারায় একটা নার্ভাস ভাব বিরাজ করছে। ম্যাডাম, আপনি এসেছেন? আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি। মিশান মুখ বাঁকিয়ে উত্তর দিল, আরে এইসব প্রেম আমার দ্বারা হবে না, আমি ম্যারিড। ম্যাডাম, আমি সে কথা বলছি না। তাহলে? হয়তো কণ্ঠে তমাল বলল, ম্যাডাম, জোবায়ের কে? ম্যাডাম, আপনার কি মনে নেই? গতকাল নিজেই ওর কথা জিজ্ঞেস করলেন, রাতে একসাথে বারে গেলাম। মনে নেই। ম্যাডাম, রাতে যে আপনি বললেন ওকে মেরে ফেলেছেন। মিশান যেন আকাশ থেকে ভেঙে পড়ল এটা শুনে। বিকৃত মুখে তাকিয়ে বলল, কি? ম্যাডাম, আসল ঘটনা আপনিই জানেন। রাতে আমাকে বাইক দিয়ে পাঠালেন, আমি বারের সামনে এসে দেখি আপনি জোবায়ের কেউ নাই। আমি অনেকবার আপনাদের ফোনে কল দেই, কেউ রেসপন্স দিচ্ছেন না। হঠাৎ আপনি রিসিভ করে বললেন ওকে মেরে দিয়েছেন। ওই কাকে কি বলছিস? সারা রাত স্বপ্ন দেখেছিস? বাড়ির ভেতরে গিয়েছিলিস? বাইরে খুঁজলে পাবি কি করে? আমি ভিতরে ছিলাম। ম্যাডাম, আমি ভিতরেও গিয়েছিলাম, ওখানে কোথাও ছিলেন না। আর আপনি নিজেই বলেছিলেন আপনি জোবায়েরকে মেরে ফেলেছেন। বলতেই পারি, নেশার ঘরে মানুষ কত কিছুই তো বলে, আমিও বলেছি। তাই বলে তো এটা নয় যে আমি মেরেছি। ভালো করে খোঁজ নিয়ে দেখ ওই ছেলে কোথায় গিয়েছে। আর যদি মরে গিয়েই থাকে তাহলে চুপ করে থাক, না হলে পুরো কেস খাবি বললাম। লাইফ একদম শেষ হয়ে যাবে। যা বলছি শোন ভালো মতো। পুলিশ যদি এসে তোকে ধরে তাহলে তুই একদম চুপ করে থাকবি। যদি খুব প্রেশার করে ভয় দেখায় তাহলে বলবি তুই জানিস না, রাতে তুই আমার সাথে ঘুরতে বেরিয়ে হয়েছিলিস। আর তারপর যা দেখার আমিই দেখে নিব। পুলিশদের আমার কাছে পাঠিয়ে দিস। তমাল চুপ করে রইল। মিশান পুরো গোলকধাঁধা পাকিয়ে দিচ্ছে ওর মাথায়। পুরো ব্যাপারটা বোঝার জন্য ঘোরের মাঝে পড়ে গেল। ওই কি বলেছি ঢুকেছে মাথায়? তমাল ছিটকে গেল। মিশানের মুখের দিকে তাকিয়ে আবার নজর সরিয়ে অন্যদিকে যেতে লাগলো। মিশান কোনো পাত্তা না দিয়ে ওর হাতে থাকা ঠান্ডা চায়ের কাপে চুমুক বসালো। তীব্র কদম ঘুরিয়ে ঘুরিয়ে অফসেট পেপারের ওপর কিছু একটা আঁকিঝুঁকি করে সলভ করার চেষ্টা করছে। টেবিলের উপর পাশে রাসেল বসে আছে। রাসেল রিপন হাওলাদার কি ঢাকায় আছে নাকি গেছে? স্যার, আপনি তাকে চলে যাওয়ার পরই সে বাস ধরে চলে যায়। যখন তাকে ঢাকায় থাকতে বলেন, কল দিয়ে জানতে পারি সে অলরেডি অর্ধেক পথ চলে গেছে। তাকে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করতে বলো। আবার আজ রাতে তো সম্ভব হবে না, কাল ভোরে ওনার সাথে দেখাটা যেন হয়। ওকে স্যার, আমি জানাচ্ছি এক্ষুনি। রাসেল তীব্রের কেবিন থেকে বের হয়ে গেল। সিগারেট টানতে টানতে কেসটা সলভ করার চেষ্টা করল। এত মাথা খাটিয়েও 3টে মৃত্যুর হিসেব এক করতে পেরেছে সবে মাত্র। আরও যে কতগুলো খুন হয়েছে সেগুলোর হিসেব মিলছে না। এতগুলো মার্ডার হয়েছে, সবকটা ছেলে একটা মেয়েরও মৃত্যুর কোনো খবর এখনও আসেনি। নিজস্ব কোনো শত্রুতা থেকে হচ্ছে এমন, নাকি কোনো প্রফেশনাল কিলার, নাকি কোনো সাইকো কিলার? কার রক্তের তেজস্ক্রিয়তার জন্য মাসুল গুনছে এতগুলো মানুষ? এরা কি বিনা অপরাধে মরছে, নাকি ভালো মুখোশের আড়ালের রূপটার জন্য এমন পরিণাম তাদের? এইটুকু তো ভালো মতো শিওর যারা মরেছে তাদের অতীতের ব্যাকগ্রাউন্ড সাদা কালো মিলিয়েই। রাতের বেলা মাইকেল জ্যাকসনের মতো নাচার প্রচেষ্টা করতে করতে বাড়ির দিকে যাচ্ছে মিশান। হঠাৎ পেছন থেকে কেউ নাম ধরে ডাক দিল, মিশান। মিশান পেছনের দিকে ঘুরল, ঘুরে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। গাড়ি করে মামা যাচ্ছিল। মিশানকে এভাবে রাস্তায় দেখে গাড়ি থামিয়ে ওকে ডাকলো, মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে ফাটছো কেন তুমি? না মামা, মানে একটু প্যারাট করার চেষ্টা করছিলাম। সেই যে আর্মিতে থাকাকালীন রোজ করতাম, তাই আজকে একটু করতে মন চাইলো আর কি। গাড়িতে উঠে আসো। মামা এসেই তো গেছি প্রায়, এইটুকুর জন্য কি গাড়িতে উঠবো? আপনি যান, আমি আসছি। তুমি এত রাতে কোথা থেকে ফিরছো? ওই তো মামা, এই দিক থেকেই ফিরছিলাম। দ্বীপের ওখানে গিয়েছিলাম। বাড়িতে বোরিং লাগছিল, তাফসিনের প্রাইভেট চলছিল, ও তো ব্যস্ত, তাই আর কি। তাই বলে এভাবে হেঁটে বাড়ির গাড়ি নিলে কি হতো? সমস্যা নেই মামা, হাঁটে শরীর ভালো লাগে। ঠিক আছে, বাড়ি আসো, কথা হবে। রাস্তায় কোথাও দাঁড়িয়ে পড়ো না। ঠিক আছে মামা। মামা চলে যেতেই মিশান লম্বা শ্বাস নিল। কতগুলো মিথ্যে কথা বলতে হলো একসাথে। 2 বছর ধরে পদে পদে মামার সাথে মিথ্যে বলতে বলতে মিশান এখন মিথ্যে বলার ওপর ডক্টরেট করে ফেলেছে।
বাড়িতে ঢোকার জন্য পা ফেলবে, পেছন থেকে দীপ বাইক নিয়ে বাড়ির সামনে হাজির। মিশান দীপের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বাইক থেকে নামতে নামতে মিশানকে বলল, কোথাও যাবি নাকি ফিরলি? তোর অফিসে গিয়েছিলাম। ও চল ঘুরে আসি লং ড্রাইভে। না, মামার সামনে পড়েছিলাম একটু আগে। রাস্তায় কোথাও না দাঁড়িয়ে বাড়িতে ঢুকতে বলেছে। সেখানে এভাবে গেটের সামনে থেকে হাওয়া হলে আবার 100 একটা কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে ভেতরে চল তাহলে। মামা বাড়ি ফিরে নিজের ঘরেই আছেন। ভাগ্যিস ড্রয়িং রুমে বসেছিল না, না হলে ডাক দিয়ে পাশে বসিয়ে জ্ঞান বিতরণ করত। মিশান আর দীপ তাফসিন তিনজনের রুমই পাশাপাশি। দীপ তাফসিন আগে এক রুমেই থাকতো। দীপ জব শুরু করার পর থেকে আলাদা হয়ে গেছে, কারণ তাফসিন রাত জেগে লাইট চালিয়ে পড়ে, আর দীপ অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরে ঘুমোতে যায়। লাইট অন থাকলে ঘুম হয় না। তাফসিন আর দীপের রুমের মাঝখানে মিশানের রুম। মিশান নিজের ঘরে না গিয়ে তাফসিনের ঘরে এন্ট্রি নেয়। সারাদিনে আজকে তাফসিনকে ডিস্টার্ব করা হয়নি। কিরে পড়ছিস? হঠাৎ করে পেছন থেকে মিশানের কণ্ঠ শুনে ছিটকে যায় তাফসিন। আপি, তোর চেহারা কেমন চোরের মতো হচ্ছে দিন দিন, ব্যাপারটা কি রে? কি বলছো আপি? চোরের মতো লাগবে কেন? কি সাবজেক্ট পড়ছিস? ম্যাথ। ম্যাথ নিয়ে বসলে তোর খাতা কই? শুধু বই নিয়ে বসে আছিস কেন? দেখি কোন অধ্যায় পড়ছিস? কথাটা বলতে বলতে মিশান তাফসিনের সামনে থেকে বই তুলে নিতে লাগলো। বইটা খোলার আগে তাফসিন বই ধরে বলে, আপি বই হাতে নেওয়ার কি হলো? টেবিলে রেখেই দেখোটা, আমি তো সূত্র মুখস্থ করেছিলাম। মিশান সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠস্বরে বলল, বইটা ছাড় তাফসিন। তাফসিন বই ছেড়ে দিল। মিশান বই হাতে নিয়ে কয়েক পাতা উল্টাতেই দেখতে পেল একটা সিগারেট লুকিয়ে রেখেছে বইয়ের ভেতর। চোখ গরম করে তাফসিনের দিকে তাকিয়ে দেখে তাফসিন ভয়ে মুখ শুকনো করে আছে। সরি আপি, আর হবে না। কোনো উত্তর না দিয়ে সিগারেট সেই একই জায়গায় রেখে বইটা বন্ধ করে ওর হাতে দিল। তাফসিন মিশানের মুখের দিকে তাকিয়ে আছে। মিশান ঘর থেকে বেরিয়ে যেতে নিল। তাফসিন ভয়ে শেষ। কথাটা দীপকে বলে না দেয় আবার। মিশান পিছু ঘুরে বলল, ড্রয়িং রুমে মামা বসে আছে, এটা এখন ধরাস না, বাড়ির স্মেল চলে যাবে। কথাটা বলে বেরিয়ে গেল। তাফসিন হাফ ছেড়ে নিঃশ্বাস নিল। ভেবেছিল মিশান আগের মতো ব্ল্যাকমেল করবে। তাফসিন আগে অন্যরকম ছিল, একটু কিছু হলেই বাবা মাকে বলে দিত। দীপ মিশান কোনো ভুল করলে বাবাকে বলে দিত। ওর জন্য প্রচুর বকা খেতে হয়েছে। ছোটবেলা থেকে তাফসিন এমনটা ছিল, সব সময় বাবা মায়ের বাধ্য সন্তানের মতো সারাক্ষণ বই খাতাতে মুখ ডুবিয়ে রাখা, একটু কিছু হলেই বাবা মায়ের কাছে ছুটে যাওয়া, সর্বদা মিশান দীপের বিরোধিতা করা, এগুলোই ছিল ওর ধর্ম। ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে দীপ মিশান কৌশলে মারত ওকে। ওকে লাইনে আনার জন্য দীপ মিশান ওর দুর্বলতা খুঁজে যেটা দিয়ে ওকে কাবু করে রাখবে। একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিল, সেটা ভিডিও করে অনবরত তাফসিনকে ব্ল্যাকমেল করে। এরপর ধরা খায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে। মাঝে মাঝে পড়া ফাঁকি দিয়েও ধরা খায়। একে একে ওর নানান রকম দুর্বলতা প্রকাশ পায়। সব মিলিয়ে ওকে ব্ল্যাকমেলের ওপর রেখে আস্তে আস্তে নিজেদের সঙ্গে আনে। রাত 2টা বাজে। রিপন হায়দার বাস গাড়িতে ঢাকার দিকে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের মতো আজও একই রকম ঘটনা ঘটছে। একই জায়গা থেকে যাত্রীদের নেমে যাওয়া, গাড়ি ফাঁকা হয়ে যাওয়া, সব মিলে যাচ্ছে। সেদিনের মতো আজ গাড়িতে ঘুমোচ্ছে রিপন হায়দার। ঘুম ভাঙতে সে নীল চোখ বিশিষ্ট মানব। রিপন হায়দার আজ আর ভয়ে কাবু হয়ে রইল না। উঠে দাঁড়িয়ে সোজা ড্রাইভারের কাছে গিয়ে গাড়ি থামাতে বলে। গাড়ি থামতেই সে গাড়ি থেকে নেমে যায়, যেটা রিপন হায়দারের চরম ভুল কাজ হয়। গাড়ি থেকে নামতেই গাড়ি চলে যায়। জায়গা একদম ফাঁকা। হাইওয়ে দিয়ে হঠাৎ হঠাৎ দু একটা উত্তরবঙ্গের গাড়ি যাচ্ছে। এসব গাড়ির সামনে দাঁড়ালেও থামবে না, উল্টো পিষে রেখে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু লাভ হলো না কোনো। মোবাইল বের করে কাউকে কল করতে যাবে, এমন সময় পেছন থেকে মাথার মধ্যে কেউ আঘাত করলো। হাত থেকে মোবাইল ছিটকে পড়ে গেল। রিপন হায়দার মাটিতে লুটিয়ে পড়ল। মাথা উঠিয়ে দেখতে পেল এটাই সেই মানুষটা যে বাসে ছিল, তবে এই মুহূর্তে ওই নীল চোখ জোড়া দেখা যাচ্ছে না। চোখে সানগ্লাস পরা। ভয়ার্থ স্বরে রিপন হায়দার বলে উঠল, কে তুমি? মানুষটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আরেকটা আঘাত রিপন হায়দারকে করতে যাবে, এর আগেই চারপাশ থেকে অনেকগুলো লাল রঙের টার্গেট লাইট মানুষটাকে ফোকাস করল। বুঝতে পারল চারিদিকে পুলিশের লোক ঘেরাও করে নিয়েছে। এমন একটা অবস্থা যে এখান থেকে পালানোটাও সম্ভব না।
হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে হাত উঁচু করে স্যারেন্ডার করলো। একগুচ্ছ কালো কালো ধোঁয়া ওড়াতে ওড়াতে তীব্র নির্ভীক গতিতে মানুষটার কাছে এসে দাঁড়ালো। কারো দাদা কোনো এক কালে একটা প্রবাদ বানিয়ে রেখে গিয়েছিলেন, যখন দেখবে দাবার গুটি এগোচ্ছে না, বুঝে নিও তুমি বিনাশের পদতলে। যখন দেখবে শূন্য সব বিলীন হয়ে যাচ্ছে, বুঝে নিও ইয়োর টাইম ইজ আপ। অনেকগুলো মাস ধরে মানুষের অপেক্ষার অবসান ঘটল। কে এই মুখোশের আড়ালে? আমি তো বস আগে থেকেই জানতাম, শুধু প্রমাণ খুঁজছিলাম, আর আজ হাতে নাতে প্রমাণ পেয়ে এসে হাজির। কানের কাছে গিয়ে দাঁত চেপে বলল, বলেছিলাম না, যেদিন ছাই দিয়ে ধরবো সেদিনই বুঝবে তীব্র ঠিক কতটা তীব্রতর হতে পারে।